আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো বন্ধুরা, আজ আমরা দেখব ফটোশপ 7 এর টুলসগুলা। তো বন্ধুরা, আমরা এই ফটোশপ সফটওয়্যারটা আমি অফ করে দেই। এখন আমি অন করি শুরু থেকে। তো ফটোশপ সফটওয়্যারটা ওপেন দেওয়ার পরে ফার্স্টে আমাদের যে কাজটা, সেই কাজটি হচ্ছে, এটা হচ্ছে ফাইল থেকে আমরা একটা নতুন পেজ নিব। সেই পেজটি হচ্ছে, আমি ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউতে যদি আমি ক্লিক দিই, তাহলে আমাদের একটা নিউ ডকুমেন্ট চলে আসে। তো এখন এখান থেকে আমরা পেজটাকে সেট আপ দিয়ে নিব। কীভাবে নিব সেটা হচ্ছে, এই যে এখানে আমরা ফার্স্টে ইঞ্চি করে নিব। ইঞ্চি করার পরে যদি আমরা A4 এর কোনো ফাইল নেই বা A4 এর লিগ্যাল পেজ নেই, যে কোনো সাইজের পেজ নিলে আমরা এটাতে ঢুকলে এখানে লেটার আছে, লিগ্যাল আছে, তারপর আপনার প্রত্যেকটা সাইজে এখানে দেওয়া আছে। A4 আছে, A3 আছে, B5 আছে। তো আমাদের যে সাইজগুলো প্রয়োজন হয়, এই সাইজগুলো এখান থেকে আমরা সংগ্রহ করতে পারি বা নিতে পারি। আর ফার্স্টে যেটা আছে, আমাদের যে লেয়ারটা নিব, লেয়ার হচ্ছে এইটা। এখানে আমাদের যে লেয়ারগুলো ক্রিয়েট করব, লেয়ারগুলোর নাম কি থাকবে সে নামটা এখানে আমি দিতে পারি। যেমন এখানে আমি যদি লিখে দেই KASHFULL কাশফুল, আর এখানে আমি ইঞ্চি করে দিলাম, এবং আমি 3 ফিট বাই 2 ফিট একটি ব্যানার করব। সাপোজ 3 ফিট বাই 2 ফিট একটি অবজেক্টে বা ডকুমেন্টে আমি আপনাদেরকে টুলসগুলো দেখাবো। তো এখানে যদি আমি 3 বারং 36 এবং 12 দুগুণে 24 নিলাম, এটা হচ্ছে আমাদের রেজুলেশনের বিষয়টা হচ্ছে, আমরা যখন এখানে রেজুলেশন ক্রিয়েট করব বা রেজুলেশনটা এখানে বসাবো, সংখ্যা দিব, তখন আমরা এখানে ইমেজ সাইজটা লক্ষ্য করব। যে আমি এখানে 300 রেজুলেশন দিলাম। 300 রেজুলেশন দিলেই যে আমার এখানে 222 MB হয়েছে, তাতে যে আমার ফাইল খুব ভালো থাকবে বিষয়টা এরকম না। আমরা যে কোনো কাজের ক্ষেত্রে সর্বোচ্চ 72 রেজুলেশন নিতে পারি প্রিন্টের জন্য। 72 রেজুলেশনেই এনাফ। আমরা যে অতিরিক্ত নেই 100। ওকে। আর যদি পাসপোর্ট আকারের ছবির কাজ করি, তাহলে অবশ্যই 300 নিতে হবে। আর সেটা যদি আমরা A4 এ প্রিন্ট দিই, তাহলে আমরা যে A4টা সিলেক্ট করি, এখানে অটোমেটিক 300 নিয়ে নিবে। এখানে নিয়ে নিবে। আর যদি আমরা 2-3 কাজটা করি, তাহলে অবশ্যই এখানে আমরা ইঞ্চি করে নিব, এবং এখানে 3 বারং 36, 12 দুগুণে 24, আমরা যে কোনো সাইজ নিতে পারি। 12 ইঞ্চিতে 1 ফিট এই হিসাবে, এবং এখানে আমরা 72 অথবা 100 রেজুলেশন দিতে পারি। এই যে আমাদের যে মোডটা আছে, যদি আমরা অনলাইনের কাজ করি বা মিডিয়ার কাজ করি, তাহলে অবশ্যই এখানে আমরা RGB দিব। RGBতে কালারটা চকচক থাকে। আর যদি প্রিন্টের জন্য কাজ করি, তাহলে অবশ্যই এখানে আমরা CMYকে সিলেক্ট করে নিব। আর এখানে এই যে কন্টেন্টস যেটা আছে, এটা হচ্ছে আমরা যেই ডকুমেন্টটা ক্রিয়েট করতেছি, এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা কি ধরনের রাখবো। আমরা কি সাদা রাখবো, না ব্যাকগ্রাউন্ড কালার রাখবো, নাকি আমরা ট্রান্সপারেন্ট রাখবো, ওতে ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু থাকবে না। তাহলে আমি সাদা নিয়ে নিলাম। সাদা নিয়ে যদি ওকে দিই, তাহলে আমার এই পেজটা ক্রিয়েট হলো। ওকে। তো ক্রিয়েট হওয়ার পরে আমাদের এটি হচ্ছে, এই টুলটাকে আমরা কিভাবে নাড়াচাড়া করব। এই টুলটাকে নাড়াচাড়া করার জন্য ডকুমেন্টটাকে, এটা হচ্ছে আমাদের সিলেক্ট টুল, অতএব মুভ টুলটা হচ্ছে কোনটা, যেটা দিয়ে আমরা লেয়ারগুলো একটু এদিক সেদিক করতে পারবো, নাড়াচাড়া করতে পারবো, আমাদের ইচ্ছে মতো যা ইচ্ছা তাই করতে পারবো। সেটা হচ্ছে সম্ভব হলো আমাদের মুভ টুলের মাধ্যমে। এটা হচ্ছে আমাদের ইলাস্ট্রেটরে সিলেক্ট টুল, আর এখানে হচ্ছে মুভ টুল। এই যে এখানেও সিলেক্ট টুল আছে, পাথ সিলেক্ট টুল, এখানে ডাইরেক্ট পাথ সিলেক্ট টুল। এগুলা কিসের জন্য? এই 3টা টুলই সিলেক্ট টুল ফটোশপে। এই 2টা টুল সম্পর্কে আমি পরে আপনাদেরকে বলবো।
আজকে এই টুলটা সম্পর্কে বললাম যে এই টুলটা যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা এই ডকুমেন্টের উপরে যদি রেখে যে আমরা মুভ করি, তাহলে অবশ্যই এটা আমরা যা ইচ্ছা তাই মুভ করতে পারবো, যেদিকে ইচ্ছা সেদিকেই মুভ করতে পারবো। হ্যাঁ, তারপরে আসেন যে আমি এখানে একটি টুল নিব বা এখানে আমরা একটি লেয়ার নিব, এখানে আমরা কিভাবে কাজ করব সেই বিষয়টি হচ্ছে যে এখানে যদি আমি কোনো একটা লেখা লিখি, যেমন এটা হচ্ছে টাইপ টুল। কিছু কিছু টুল আছে যে টুলগুলো আমরা এখানে ইউজ করলে আমাদের এটা হচ্ছে লেয়ার, এই লেয়ারে অটোমেটিক লেয়ার চলে আসবে। হ্যাঁ, যেমন এই যে আমি টাইপ টুলটা যদি এখানে ক্লিক করি, তাহলে দেখেন আমার অটোমেটিক এখানে একটা লেয়ার চলে আসছে। তো এখন যদি আমি কোনো কিছু লিখি, কাশফুল যদি আমি লিখি, তাহলে আমি এই লেখাটা লিখলাম, এখানে আমার অটোমেটিক লেয়ার চলে আসছে। এখন বিষয় হচ্ছে যে এই লেখাটাকে আমি ধরবো কিভাবে? আমি তো লিখলাম, এখন তো এটা আমার সিলেক্ট করতে হবে। যদি আমি এই সিলেক্ট টুলে সিলেক্ট করি, তাহলে লেখাটা আমার সিলেক্ট হলো। এখন এই লেখাটাকে এই যে আমি এখানে রাখলাম, ইলাস্ট্রেটরে কিন্তু আমরা সাধারণত সিলেক্ট টুলে ক্লিক দিলেই এই লেখাটার চারপাশ দিয়ে অ্যাঙ্কর চলে আসে, যাতে আমরা লেখাটা বড় করতে পারি। তো এখন আমরা ফটোশপে এই লেখাটা বড় করব কিভাবে, সেটা আমাদের জানা দরকার বা বোঝা দরকার। তো এই লেখাটাকে আমরা বড় করব কন্ট্রোল টি দিলে লেখাটা আমার ধরে ফেলবে, অতএব সিলেক্ট হবে, অ্যাঙ্করগুলো আসবে। তো এখন এই লেখাটাকে বড় করার জন্য অবশ্যই ইলাস্ট্রেটরের মতোই করতে হবে। যেমন আমি যদি শিফট চেপে এই লেখাটাকে বড় করি, তাহলে একদিক থেকে বড় হবে। যদি আমরা শিফট এবং অল্টার চেপে বড় করি, তাহলে চারদিক থেকে বড় হবে। ওকে, লেখাটা সিলেক্ট করার নিয়ম হলো বা সিস্টেম হলো এইটা। এবং আমরা যতবারই টাইপ টুলটা এখানে ক্রিয়েট করি না কেন, ততবারই আমাদের এখানে অটোমেটিক লেয়ার চলে আসবে। ওকে, এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এই লেখাটাকে একটা টাইপ টুল নিলাম, টাইপ টুল নিয়ে এই লেখাটাকে এখন সিলেক্ট করব। তো আমরা বারবার তো এখানে ক্লিক দিব না। যদি কিবোর্ড থেকে আমরা শর্টকাটে এটাকে সিলেক্ট করতে চাই, তাহলে আমাদের কিবোর্ডে যে ছোট ইন্টারটা আছে, অতএব 1 2 3 4 এই সংখ্যার পাশে যে ছোট ইন্টারটা আছে, এই ছোট ইন্টারে যদি আমরা একটি ক্লিক দেই, তাহলে লেখাটাকে আমরা টাইপ টুল থেকে সরিয়ে নিতে পারবো। অতএব টাইপ টুলটা আর এটাতে থাকবে না, সিলেক্ট থাকবে না, আমরা এটাকে সিলেক্ট টুলের যে কাজটা সেই কাজটাই করে ফেলতে পারবো। আমি আবারও বলি, যদি সিলেক্ট টাইপ টুলটা নিয়ে যে কোনো কিছু লিখি, লেখার পরে কিবোর্ড থেকে শর্টকাটে যদি আমরা এই লেখাটাকে সিলেক্ট করতে চাই, যেমন এখানে আমি সিলেক্ট করছি, এখন এখানে আমার টাইপ টুলটা নেই এবং টাইপ টুলটা যদি আমি আবারও বসিয়ে নিলাম, অতএব এখানে আমি লিখে ফেললাম এটা। এখন এই লেখাটাকে আমরা কিবোর্ডের শর্টকাটে কিভাবে সিলেক্ট করব, সেটা হচ্ছে ছোট ইন্টার, কিবোর্ডের ছোট ইন্টার। দেওয়ার পরে যদি আমরা কন্ট্রোল টি দেই, তাহলে লেখাটা সিলেক্ট করতে পারবো। ওকে, লেখাটা সিলেক্ট করার জন্য কন্ট্রোল টি দিতে হবে। এবং এই লেখাটাকে সিলেক্ট ছাড়ার জন্য যদি আমরা এই মুভ টুলে ক্লিক দিলে আমাদের এই অপশনটা আসবে। অপশনটা আসলে যদি আমরা এই প্লে করি, তাহলে সিলেক্টটা ছেড়ে দিবে। আবার আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এই লেখাটাকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যদি আমরা কিবোর্ডে এই সিলেক্টটা ছাড়তে চাই, তাও আমরা ছোট ইন্টারটা যদি প্রেস করি, অতএব ক্লিক দিই, তাহলে লেখাটার সিলেক্টটা ছেড়ে দিবে। আমি আবারও বলি যে লেখাটা কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যদি আমরা মুভ টুলে ক্লিক করি, ক্লিক করলে আমার লেখার সিলেক্টটা ছেড়ে দিবে। এবং যদি কিবোর্ড থেকে সিলেক্টটা ছাড়তে চাই, তাহলে যদি আমরা কিবোর্ডের ছোট ইন্টারটা প্রেস করি, তাহলে সিলেক্টটা ছেড়ে দিবে। ওকে, এখন আসেন দ্বিতীয় নম্বরে, যদি আমরা এখানে একটি কালার দিই, যেমন আমি এই টুলটা নিছি, এখন দেখেন এই যে 1 2 3 অতএব 3টা টাইপ টুল 3বারে নিয়ে আমি এখানে 3টি লেখা ক্রিয়েট করছি, আমার এখানে অটোমেটিক 3টি লেয়ার চলে আসছে। যদি আমি সেই ক্ষেত্রে যদি কোনো কালার দেওয়ার জন্য, ধরেন এটার নিচে আমি একটি শ্যাডো দিব, এই শ্যাডোটা নেওয়ার জন্য এখন এই টুলটার সাথেও আমি পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে
আমাদের ইলাস্ট্রেটরে যে রেক্ট্যাঙ্গেল টুলটা ইউজ করতাম, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল এবং এইটাও হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। তো এই রেক্ট্যাঙ্গেল টুল সম্পর্কে আমি আপনাদেরকে পরে বলবো, আগে আমি উপর থেকে আপনাদেরকে বুঝিয়ে আসি টুলগুলা। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল মার্ক টুল। হ্যাঁ, তো যাই হোক, এখানে রেক্ট্যাঙ্গেল টুল আছে, তারপরে ইপ্লিপস টুল অতএব রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল আছে, এবং এটা হলো সিঙ্গেল র টুল, এটাও সিঙ্গেল কলামস টুল। এগুলা কিসের জন্য আমি আপনাদেরকে এই দুইটা টুল সম্পর্কে পরে বুঝাবো। এই দুইটা টুল আমাদের বেশি প্রয়োজনও হয় না, আমাদের এই দুইটা টুলই বেশি প্রয়োজন হয়। এখন মনে করেন এই যে আমি যে রেক্ট্যাঙ্গেল টুলটা আছে এই টুলটাই নিলাম, নেওয়ার পরে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটাতে আমি কালার দিব কিভাবে, হ্যাঁ, এখানে আমি কালারটা কিভাবে ইউজ করব। এই কালারটাকে ইউজ করার জন্য আমি কিবোর্ড থেকে ফার্স্টে লক্ষ্য করব যে এখানে আমাদের যে এটা হচ্ছে আমাদের কি কালার, ফরগ্রাউন্ড কালার, এবং এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কোনটা আছে এবং ফরগ্রাউন্ড কালার কোনটা আছে, এই দুইটি কালার আমরা দেখে নিব ফার্স্টে, যে এখানে আমি এই লেখাটার নিচে কোন কালারটা দিতে চাই। এই লেখাটার নিচে আমি কোন কালারটা দিতে চাই, এই লেখাটার নিচে আমি লাল কালার দিতে চাই। লাল কালার যদি দেই, যদি আমি এই ফরগ্রাউন্ড কালারটাই নেই, ফরগ্রাউন্ড কালার যদি একটি ক্লিক করি, তাহলে এখানে লাল চলে আসবে, এই কালার পিকারটা চলে আসবে। এখান থেকে আমি আমার ইচ্ছা মতো কালার করে নিতে পারবো। এবং যদি এখান থেকে ছাড়া যদি আমি এখান থেকে করতে চাই, তাহলে এই যে আমার যে কালার টুলটা আছে, এই কালার টুলগুলা সবগুলা টুলই আমরা উইন্ডোর ভিতরে পাবো। আমাদের যে টুলটা প্রয়োজন পড়বে সেই টুলটা আমরা উইন্ডো থেকে নিয়ে আসতে পারবো। তো এই কালার টুলটাকে যদি আমরা ধরি, ধরার পরে এই কালার টুলটা এখন আছে আমাদের কোন মোডে, আরজিবি মোডে। আরজিবি মোডে আছে, এটা আমরা CMYK-তে কনভার্ট করব। সেই কনভার্টটা আমরা কিভাবে করব, সেই কনভার্টটা আমরা করব এই যে এই যে আমাদের যে কালার টুলটা আছে, কালার টুলের মধ্যে এই যে আমাদের এখানে যেই টিক চিহ্নটা দেওয়া আছে অথবা অ্যারো চিহ্নর মতো দেওয়া আছে, যদি আমরা এখানে ঢুকার পরে এই যে এখানে আমাদের অনেকগুলা কালার অপশন দেওয়া আছে। এখান থেকে আমরা CMYK যেটা স্লাইডার আছে, আমরা CMYK-টা সিলেক্ট করলে CMYK 4টা কালার চলে আসবে। তো 4টা কালার চলে আসলে যদি এটাকে আমি সবুজ করতে চাই, তাহলে আমি সবুজ করে নিব, সায়ান 100% এবং ইয়েলো 100% দিলে সবুজ হয়ে যাবে। এখন আসেন এই কালারটা এখানে আমরা দিব। কালারটা এখানে আমরা কিভাবে দিব, সেটা হচ্ছে যে আমি তো ফার্স্টে আপনাকে বলছি এটা হচ্ছে আমাদের ফরগ্রাউন্ড কালার এবং নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এখন আমি এখানে যদি কালারটা দিই, তাহলে এই সবুজ কালারটা আমি এখানে কিভাবে দিব, এই কালারটা দিব আমরা কন্ট্রোল চেপে ব্যাগি স্পেস। ওকে, কন্ট্রোল চেপে ব্যাগি স্পেস। এখন কিন্তু আমাদের কালারটা পড়ছে না এখানে কেন পড়ছে না কালারটা, আমাদের সিলেক্ট করা হচ্ছে যে কোনো একটা টাইপ টুল সিলেক্ট করা আছে, এই কারণে এখানে কালারটা পড়তে আসে না বা কালারটা নিতে আসে না। তো যদি এই সিলেক্টটা যদি আবার আমাদের এই ব্যাকগ্রাউন্ডে থাকে, তাহলে যদি আমরা কন্ট্রোল ব্যাগি স্পেস দিই, হ্যাঁ, এখন আলো ফরগ্রাউন্ড যে কালারটা আছে, এখানে দুইটা কালারে আছে, একটি ফরগ্রাউন্ড একটি ব্যাকগ্রাউন্ড। ধরুন ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ব্লু দিলাম এবং ফরগ্রাউন্ড কালারটা আমাদের সবুজ হইল। তো আমরা কাজ করার ক্ষেত্রে যখন আমরা কাজ করব, তখন আমরা যখন কালারটা দিব, যে কন্ট্রোল ব্যাগি স্পেস দিলে আমাদের এখানে ব্লু কালার পড়তে আছে, এবং যদি আমরা অল্টার ব্যাগি স্পেস দিই, তাহলে আমাদের সবুজটা পড়বে। এই ফটোশপে কালার দেওয়ার সিস্টেমই হচ্ছে এটা, একবারে খুব সহজ সিস্টেম যেটা। এটা হচ্ছে এই সিস্টেমটা, যে এখানে আমার যেই কালারটা সিলেক্ট করা থাকবে, সেই কালারটা আমার লেয়ারে যদি ফেলতে চাই, বা আমরা যেই অবজেক্টটা নিব সেই অবজেক্টে যদি ফেলতে চাই, তাহলে অবশ্যই এই সিলেক্ট করা অবস্থায় থাকলে আমরা কন্ট্রোল ব্যাগি স্পেস অথবা অল্টার ব্যাগি স্পেস দিলে আমাদের কালারটা এখানে পড়বে। এখন এই যে স্টার ওভার যা সিলেক্ট করা হয়েছে, এই সিলেক্ট করা অংশটা আমরা কিভাবে সরাবো, এই সিলেক্ট করা অংশটা আমরা সরিয়ে দিব কন্ট্রোল ডি দিয়ে। এবং এই অবজেক্টটা আমরা কিভাবে মুভ করব, সেই মুভ করার বিষয়টি আমি দ্বিতীয় ক্লাসে দেখাবো। তো এই অপশনটি এই অবজেক্টটি যে আমরা মুভ করব, কিভাবে মুভ করব, এবং এই অবজেক্টটি আমরা এই যে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিয়ে নাড়াচাড়া করলাম। এখন কিন্তু নাড়াচাড়া করা যাবে না। কেন নাড়াচাড়া করা যাবে না,
সেই বিষয়টি আমি আবার সামনের ক্লাসে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আপনারা যদি ফটোশপ শিখতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো খুব ভালোভাবে দেখবেন এবং খুব বুঝে দেখবেন এবং ভিডিওগুলো খুব ভালোভাবে বুঝবেন। বুঝার পরে আমার যেই ক্লাসটা যতটুকুই দেখবেন অনেক বেশি ক্লাসটা সম্পর্কে আপনারা ট্রাই করবেন এবং খুব বেশি করে প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন আপনার এই ফটোশপটা তত দ্রুত আপনার আয়ত্তে চলে আসবে। তো বন্ধুরা, আজকে আমি যেতটুকু দেখাইছি এতটুকু আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন দ্বিতীয় ক্লাসটি দেওয়ার আগে। দ্বিতীয় ক্লাসটি দিলে আমি আশা করি আলহামদুলিল্লাহ আপনারা এই দুইটা টুল সম্পর্কে এবং অনেক ভালো বুঝবেন এবং এই দুইটা ক্লাস দেখলেই মোটামুটি আপনারা ফটোশপে টাইপ করে কালার টালার দিয়ে মোটামুটি একটা সেটআপে আনতে পারবেন। তো এ পর্যন্ত আজকে, আল্লাহ হাফেজ, ধন্যবাদ। আবারও দেখা হবে সামনের ক্লাসে।